আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের কালো ফাইল প্রথম খণ্ড। লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ 1997 সাল, পার্ট 3। আধ ঘন্টা পর উঠলেন রাষ্ট্রদূত। ফাইলটা নিজে সুরক্ষিত সেপে লক করে বেরিয়ে এলেন অ্যাম্বাসি থেকে। আলো সবে ফুটতে শুরু করেছে তখন। পেভমেন্টে দাঁড়িয়ে ওপারের উজ্জ্বল আলোয় আলোকিত ক্রেমলিনের দিকে তাকালেন ওয়েন। অপূর্ব মনোমুগ্ধকর এক দৃশ্য। নিচ থেকে ছোড়া তীব্র নীলচে আলোর বন্যায় ঝলমল করছে ওটার প্রতিটি অনিয়ন ডোম। প্রাসাদটিকে ঘিরে স্কোয়ারে যতগুলো ক্যাথেড্রাল আছে সেগুলোর ডোমও জ্বলছে। কোনো তুলনা হয় না এই নয়নাবিরাম দৃশ্যের। পিটার ওয়েন জানেন না তিনি যেমন ক্রেমলিনের দিকে তাকিয়ে আছেন তেমনি প্রল কজলভ ওপার থেকে এদিকেই তাকিয়ে আছে। জানার কথাও নয় অবশ্য তার। সিলভিয়া থর্নের হাতে ফাইলটা গুছিয়ে দেওয়ার পর সেই যে ওখানে গিয়ে বসেছে সে আর নড়েনি। স্টোন ব্রিজের দিকে পা বাড়ালেন রাষ্ট্রদূত। রাস্তার পাশে ব্রিজের পেভমেন্টে ঘুমিয়ে আছে কয়েকশো ছিন্নমূল মানুষ। ভাগ্য ভালো যে ঘুমিয়ে আছে, নইলে হাঁটার কথা ভাবাই যেত না। ব্রিজ পার হয়ে লুবিয়াঙ্কা স্কোয়ারে এসে পড়লেন ওয়েন। আগের নাম ছিল দজেরজিনস্কি স্কোয়ার। তার এক মাথায় দাঁড়িয়ে আছে কয়েকটা বিশাল প্রাচীন ভবনের একটা ব্লক, মস্কো সেন্টার নামে পরিচিত। ওটা কেজিবির হেডকোয়ার্টার ছিল অতীতে। ওই ব্লকের পিছনেই লুবিয়াঙ্কা কারাগার। তার পেছনে আছে দুটো রাস্তা, বিগ লুবিয়াঙ্কা ও লিটল লুবিয়াঙ্কা। পরেরটা ধরে এগোলেন অয়েন। মাত্র 10 গজ দূর থেকে পেভমেন্টে তন্দ্রাচ্ছন্ন প্রল কজলভকে অতিক্রম করে গেলেন তিনি। লিটল লুবিয়াঙ্কার মাঝামাঝি জায়গায় সুপ্রাচীন সেন্ট লুইস চার্চে এসে ঢুকলেন। একই সময় তার 100 গজ পেছনে পেভমেন্ট ঘেঁষে দাঁড়ালো দুটো মস্কোভিজ। 7-8 জন ব্ল্যাক গার্ড সদস্য বের হলো ওটা থেকে। ঘুমন্ত চিহ্নমূলদের ভিড়ে নির্দিষ্ট একজনকে খুঁজছে তারা। মস্কো সেন্টার ভবনের আড়ালে বলে দৃশ্যটা দেখতে পেলেন না রাষ্ট্রদূত। কিছু সময় খোঁজাখুঁজির পর ইউরোপের সবচেয়ে বড় খেলনার দোকান দেতোস্কি মির বা শিশুদের ভবনের সামনে থেকে কজলভকে পাকড়াও করল তারা। ওদিকে চার্চের বেদির সামনে দাঁড়িয়ে নিচু কণ্ঠে কায় মনোবাক্যে প্রার্থনা করছেন তখন পিটার ওয়েন বুকের কাছে 2 হাত জড়ো করে বলে চলেছেন, ও ডিয়ার গড, ওটা যেন সত্যি না হয়, ওটা যেন জাল হয়। হে ঈশ্বর, যদি তা না হয় তোমার কাছে এদেশের হতভাগ্য ক্ষুধার্ত জনগণের সুখ শান্তি ভিক্ষে চাইছি আমি। মানবতার এত বড় শত্রুকে একমাত্র তুমিই পারো প্রতিহত করতে। যদি ওকে ঠেকানো না যায় তাহলে 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 যা হবে তা প্রকাশের উপযুক্ত ভাষা খুঁজে পেলেন না রাষ্ট্রদূত। ওদিকে তখন টেনে হিসেবে গাড়িতে তোলা হলো কজলভকে। তন্দ্রার ঘোরে মুখ হা করে বসেছিল সে দেতোস্কি মিরের দেওয়ালে হেলান দিয়ে। চকচকে আয়নার মতো সামনের 3টে দাঁত দেখা যাচ্ছিল তার। পিটার ওয়েন যখন বের হলেন চার্চ থেকে তখন হাওয়া হয়ে গেছে মস্কোভিজ দুটো। অফিসে ফিরে এলেন তিনি। অফিস আওয়াজ শুরু হতে তখন অনেক বাকি। সারা রাত দূতাবাস প্রধান ঘুমাননি, বাসায়ও যাননি। কেউ জানল না তা গার্ডরা ছাড়া। জরুরি প্রয়োজনের জন্য সবসময় অফিস রুমের লকারে 1 সেট করে নতুন স্যুট, টাই, শার্ট, জুতো ইত্যাদি মজুদ থাকে তার। শেভ সেরে ভালো করে চোখ মুখ ধুয়ে পোশাক পাল্টালেন তিনি। তারপর তার ডেপুটি জর্জ গিটন ও টিমোথি চার্লটনের ঘুম ভাঙালেন ফোনে। দুজনকেই 9টার মধ্যে অফিসে আসার অনুরোধ জানালেন। প্রথমজন দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি এবং স্থানীয় ব্রিটিশ সিক্রেট সার্ভিসেরও সেকেন্ড ম্যান, পিটার ওয়েন স্বয়ং তার স্টেশন হেড। পরেরজন দূতাবাসের নিরাপত্তা প্রধান। ঠিক 9টায় রাষ্ট্রদূতের অফিস রুমে মিটিং বসল 3 জনের। তার আগে ডিরেক্টরের সাহায্যে রুমে কোনো ছারপোকা বা লিসেনিং ডিভাইস প্ল্যান করা হয়েছে কিনা খুঁজে দেখা হয়েছে তন্ন তন্ন করে। আমাদের নতুন কলিগ অ্যাসিস্ট্যান্ট প্রেস অ্যাটাশে মিস থর্ন মারফত একটা ফাইল হাতে পড়েছে আমার, বললেন রাষ্ট্রদূত। ফাইলের বিষয়বস্তু তোমাদের জানার প্রয়োজন নেই, যদিও ব্যাপারটা
ফাইলের বিষয়বস্তু যদি সত্যি হয় তাহলে অদূর ভবিষ্যতে খুব বড় ধরনের এক বিপদে পড়তে যাচ্ছে এ দেশ, যার সাথে ব্রিটেন সহ ইউরোপের প্রায় সব দেশ, আমেরিকা সবাই বিপদে পড়বে। ইন্টারকমে কফির অর্ডার দিয়ে আবার শুরু করলেন রাষ্ট্রদূত। তোমাদের কাজ হচ্ছে যে লোক ফাইলটা দিয়েছে সিলভিয়াকে তাকে খুঁজে বের করা, সম্ভব হলে আর কি। সে কে জানতে চাই আমি। কি করে এমন এক হাইলি ক্লাসিফাইড ফাইল তার হাতে পড়ল এবং কেন সে ওটা সিলভিয়াকেই দিল, জানা গেলে ভালো হয়। আমাদের অ্যাম্বাসিতে এমন কেউ আছে যে ড্র করতে পারে? ড্র? জর্জ গিটন প্রশ্ন করল। মানে ছবি আঁকতে পারে কি না? পোর্ট্রেট? ভিসা সেকশনের একজন স্ত্রী পারে, বলল অন্যজন। লন্ডনের নিজের আর্ট স্কুল ছিল তার। ইলাস্ট্রেটর? গুড। সিলভিয়াকে তার সাথে ভিড়িয়ে দাও। আমার হয়ে মহিলাকে অনুরোধ করবে যেন সে সিলভিয়ার বর্ণনা অনুযায়ী মানুষটির পোর্ট্রেট এঁকে দেয়। যদি পাওয়া যায় ছবি, তাকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে তোমাদের। ম্যারিনদের বলবে সামনের রাস্তার দিকে কড়া নজর রাখতে। বলা যায় না, সে নিজেই আসতে পারে। যদি আসে, ব্যাক ডোর দিয়ে ভেতরে ঢুকাতে হবে তাকে। মিলিশিয়া গার্ডরা যেন না দেখে আমি কয়েকদিনের জন্য লন্ডন যাচ্ছি। কখন? খানিকটা বিস্মিত হলো গিটন। নিঃসন্দেহে বুঝেছে ও ফাইলের বক্তব্য যাই হোক, মিথ্যে হওয়ার চান্স প্রায় নেই। থাকলে হুট করে লন্ডন ছুটতেন না পিটার ওয়েন। চোখের কোণ চুলকালেন রাষ্ট্রদূত। এই দুপুরের ফ্লাইটে চার্লটনের দিকে ফিরলেন। লোকাল পুলিশে তোমার যে কন্ট্রাক্ট, কি যেন নাম তার? নিকোলাই বেরদেনিক, পেট্রোকোভা হেডকোয়ার্টার্স অফিস তার, হোমিসাইড ডিপার্টমেন্টে। লোকটার পোর্ট্রেট আঁকা যদি সম্ভব হয়, ওটা তাকে দেখিও। হয়তো চিনতেও পারে সে বুড়োকে, কিন্তু ছবি হাতছাড়া করো না। 10টায় অফিসে পৌঁছলো সিলভিয়া থর্ন। সিঁড়িগড়ায় ঠেকালো তাকে টিমোথি চার্লটন। নিচু কণ্ঠে রাষ্ট্রদূতের অনুরোধ জানালো। পৌঁছে দিল জায়গা মতো। মহিলার আঁকার হাত চমৎকার। মাত্র 2 ঘন্টার মধ্যে চারকল আর রং পেন্সিল দিয়ে প্রল কজলবের স্কেচ এঁকে পেল সে। সব শেষে তার ঈষৎ ফাঁক হয়ে থাকা মুখের ভেতর দৃশ্যমান কয়েকটা দাঁতের মধ্যে 3টে চেহারা চকচক করে তুলল সিলভার টিপ্যাক্স ব্যবহার করে। হাতের কাজ শেষ হতে পিছিয়ে গেল মহিলা। ছবিটার দিকে বিমোহিতের মতো তাকিয়ে থাকলো সিলভিয়া থর্ন। দ্যাটস হিম। লাঞ্চের পর ওটা দেখলেন পিটার ওয়েন। সন্তুষ্ট হয়ে তুলে দিলেন চার্লটনের হাতে। আগে আমার জন্য সাইড আর্মের ব্যবস্থা করো প্লিজ, বললেন তিনি। পৌঁছে দাও আমাকে সেরেমেতিবো। ফাইলটা ব্রিফকেসে ভরে তৈরি হলেন। বাঁ কবজিতে হ্যান্ডকাপ পরিয়ে তার সাথে জুড়ে নিলেন ওটার হাতল। একটু পর দূতাবাস প্রাঙ্গণ ত্যাগ করল রাষ্ট্রদূতের জাগুয়ার। পেছনেই আরেক গাড়ি, যাতে রয়েছে তার অ্যাসকট টিমোথি চার্লটন ও রয়্যাল ব্রিটিশ নেভির 3 সশস্ত্র মেরিন। গেট দিয়ে বের হওয়ার সময় খানিকটা তফাতে পথের পাশে দাঁড়ানো এক কালো চৈকার উপর চোখ পড়ল তাদের সবার। ওটার মধ্যে রাষ্ট্রদূতের গাড়িকে অনুসরণ করার কোনো লক্ষ্য না দেখে নিশ্চিন্ত বোধ করল চার্লটন। ভুলে গেল ওটার কথা। পিটার ওয়েনের গাড়ি ওটার আরোহীদের লক্ষ্যবস্তু নয়। তারা বসে আছে আসলে একটা লাল রোবারের বের হওয়ার অপেক্ষায়। ঠিক 2টোয় মস্কোর মাটি ত্যাগ করল ব্রিটিশ এয়ারওয়েজের বিশাল ডাবল ডেকার এবং স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সিটে হেলান দিয়ে বসলেন পিটার ওয়েন। হৃষ্টচিত্তে টনিক ও জিনের অর্ডার দিলেন। মস্কো, 1987। কুটুজোভস্কি প্রসপেক্ট, বাংলাদেশের দূতাবাস ভবন। বিজয় দিবস উদযাপন অনুষ্ঠান চলছে এখানে আজ। প্রচুর অতিথির আগমন ঘটেছে। গম গম করছে দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্র। প্রথমে ভুরিভোজ, তারপর বাংলাদেশের স্বাধীনতার উপর প্রামাণ্য তথ্যচিত্র প্রদর্শনী এবং সব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতি বছর এই দিনে। দেশের স্বাধীনতা যুদ্ধে দৃঢ় সমর্থন ও সাহায্য সহযোগিতার কথা স্মরণ রেখে বিশেষ করে ভারত ও সোভিয়েত ইউনিয়নের বাংলাদেশ দূতাবাসে এই দিনের উৎসব ব্যাপকভাবে পালন করা হয়ে থাকে। এবারও তাই হচ্ছে। এই অনুষ্ঠানে কাকে কাকে আমন্ত্রণ জানাতে হবে
তার জন্যে বাধা ধরা কোনো নিয়ম নেই, যেমনটা অন্যান্য ক্ষেত্রে হয়ে থাকে। এ দেশের মন্ত্রী থেকে শুরু করে চাকুরিরত অবসরপ্রাপ্ত অফিসার বা ডাক্তার ইঞ্জিনিয়ারদেরও আমন্ত্রণ করা যায় এবং করা হয়েও থাকে। সাথে প্রচুর বিদেশি ও বাংলাদেশি তো আছেই। রুশ আমন্ত্রিতদের মধ্যে এক ডাক্তার আছেন, ভদ্রলোক, বেশ বয়স্ক, প্রফেসর মিলোবিদভ, মস্কোর এক্সক্লুসিভ কেজিবি ক্লিনিকের ডিপার্টমেন্ট হেড। এই ভিড়ের মধ্যে রাষ্ট্রদূতকে কি করে একটু নিবৃত্তে পাওয়া সম্ভব, দুটো কথা বলা সম্ভব তার সাথে, ভেবে পাচ্ছেন না প্রফেসর। প্রায় অসম্ভব এক ব্যাপার, তবু যে করে হোক এরই মধ্যে দেখা করতে হবে তাকে ভদ্রলোকের সাথে, করতেই হবে। মরিয়া হয়ে উঠলে মানুষ অনেক অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। মিলোবিদভও সক্ষম হলেন অন্তত রাষ্ট্রদূতের দু ফুটের মধ্যে গিয়ে কয়েক সেকেন্ডের জন্য দাঁড়াবার এবং তার সাথে হাত মেলাবার সুযোগ শেষ পর্যন্ত করে নিতে পেরেছিলেন তিনি। হ্যান্ডশেকের সময় রাষ্ট্রদূত ভদ্রলোকের হাসির আচমকা হোঁচট খাওয়া আর চেহারার বিমূঢ় ভাব লক্ষ্য করেছেন প্রফেসর। এরপর আর দাঁড়াননি তিনি, সাহস হারিয়ে ফেলেছিলেন। তবে তার আগে নিশ্চিত হয়েছেন রাষ্ট্রদূতের ডান হাতটাতে দ্রুত তার কোটের সাইড পকেটে ঢুকে যেতে দেখে। ওইটুকুই কাজ ছিল প্রফেসরের, বাকি কাজ করবেন রাষ্ট্রদূত। অনেক রাতে আমন্ত্রিতদের বিদে করে দ্রুত নিজের অফিসে এসে দরজা বন্ধ করলেন রাষ্ট্রদূত শামসুল হক। পকেট থেকে বের করলেন প্রফেসরের দেওয়া জিনিসটা, দলা পাকানো, মুখ বন্ধ একটা খামোটা, ভেতরে চিঠি, হয়তো উপরের ইংরেজিতে লেখা, মাসুদ রানা, বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্স, ঢাকা ঠিকানায় দ্রুত পাঠিয়ে দেবেন এটা দয়া করে, অত্যন্ত জরুরি এটা। পরদিন 17 ডিসেম্বর ঢাকার উদ্দেশ্যে উড়াল দিল সে খাম। দুদিন পর মাসুদ রানার হাতে পড়লো ওটা। খাম ছেড়ে ভেতরে যা আছে বের করলো ও দুটো চিঠি। একটা লিখেছে মেজর ইগোর বাদানভ, অন্যটা তার স্ত্রী ইয়েলিনা বাদানভ। বেশ অবাক হলো রানা। ওকে কি এমন জরুরি প্রয়োজন পড়লো বাদানভের যে দূতাবাসের মাধ্যমে চিঠি পাঠাতে হলো? সে কি করে জানলো ওকে কোন ঠিকানায় চিঠি দিতে হবে? অবশ্য একটু পরই জবাবটা পেয়ে গেল রানা এবং বজ্রাহতের মতো বসে পড়ল। এত বড় একটা দুঃসংবাদ বিশ্বাস করতে কষ্ট হলো ওর, কিন্তু বিশ্বাস না করে উপায় নেই। ইগর বাদানভের চিঠির ডেডলাইন আর অনেক কষ্টে লেখা আঁকাবাঁকা হাতের লেখার মধ্যেই আছে তার সত্যতার প্রমাণ। প্রথম থেকে আবার পড়তে শুরু করলো ও চিঠিটা। ওটা এইরকম: নিজনি তাগিল লেবার ক্যাম্প, সেপ্টেম্বর 1987। প্রিয় বন্ধু মাসুদ রানা, যেদিন তুমি আমার একমাত্র ছেলের প্রাণ রক্ষাকারী ওষুধটি একেবারেই অপ্রত্যাশিতভাবে তুলে দিয়ে গেলে আমার হাতে, সেদিন থেকে তোমাকে আমার এবং আমার ছেলের নব জন্মদানকারী বন্ধু হিসেবে নিয়েছি আমি। তাই বন্ধু বলে সম্বোধন করলাম। সেদিন যাওয়ার সময় তুমি আমাকে মেজর সম্বোধন করে চমকে দিয়েছিলে, যা সাধারণ কারো জানার কথা নয়। তাই পরে খোঁজ খবর নিয়েছি আমি তোমার ব্যাপারে, জেনেছি যে তুমি সাধারণ নও, যে কারণে খুব অল্প সময়ের মধ্যে আমার আসল পরিচয় বের করে ফেলেছ তুমি। আমিও জেনেছি তুমি কে। আমি জানি না এই চিঠি কোনো দিন তোমার হাতে পড়বে কিনা। যদি পড়ে, নিশ্চিত যেন ততদিনে এই গ্রহের সমস্ত দেওনা পাওনা সময় হওয়ার অনেক আগেই মিটিয়ে দিয়ে চিরবিদায় নিতে হয়েছে আমাকে। তাই বিদায় বার্তা পাঠাচ্ছি তোমাকে। গত 3 মাস এই লেবার ক্যাম্পে আছি আমি। তার আগে 1 মাস থাকতে হয়েছে মস্কোর লেপোরতোভো কারাগারে। তোমার দেওয়া ওষুধ নিয়ে মস্কো এসেছিলাম আমি 3 দিন পর, 1 মাসের ছুটিতে। সেখানে 1 দিন পর গ্রেপ্তার করা হয় আমাকে। সৌভাগ্য যে তার আগেই ওষুধটা ছেলেকে ইনজেক্ট করাতে পেরেছিলাম আমি গোপনে। আমার ছেলের নাম রোমানভ। শেষ সংবাদ পাওয়া পর্যন্ত ও সুস্থ ছিল বলে জানি। তারপর 3 মাসে আর কোনো খবর পাইনি। আফসোস, মৃত্যুর আগে যদি একবার জেনে যেতে পারতাম ও কেমন আছে। রোমানভের জন্ম বিদেশে। জন্মের পর ছুটি ছাটা দেশে ওর মার সাথে বেড়াতে যেতে দেওয়া ছাড়া কখনো আমার কাজ ছাড়া করিনি ওকে। আমার ভারী নেওয়াটা। আমি বিছানা না যাওয়া পর্যন্ত রাতে ঘুম হতো না রোমানভের।
সেই ছেলে এখন প্রতিদিন আমাকে ছাড়া কি করে ঘুমায় তাই ভাবি। থাক সেসব কথা। কায়রো আমার যে স্টেশন হেড ছিল কর্নেল জাকারোভিচ ইয়েরজিন, তার সাথে রোমানবের অসুখ আর তার প্রতিষেধক নিয়ে সামান্য তর্ক হয়েছিল আমার। যেদিন তোমার আমার প্রথম দেখা হয় সেদিন, ওই দিন থেকে আমার পেছনে লোক লাগিয়েছিল কর্নেল। আমাদের কথা বলতে দেখেছে তার জ্বর দুদিনই। তবে আমার সৌভাগ্য যে সে আমাদের ওষুধ দেওয়া নেওয়ার বিষয়টা ওরা দেখতে পায়নি, তাহলে কোনো সান্ত্বনাই আজ থাকতো না। আমার বিরুদ্ধে ইয়েরজিনের অভিযোগ কেজিবির এক সময়ের কর্নেল আইভান গরস্কির হত্যাকারীর সাথে হাত মিলিয়ে তার মাধ্যমে আমি নাকি দেশের গুরুত্বপূর্ণ গোপন তথ্য পাচার করছি। কয়েক বছর আগে আইভান গরস্কি মস্কোয় তোমাকে গ্রেপ্তার করে বলে শুনেছি আমার ইন্টারোগেটরের মুখে। লুবিয়াঙ্কা থেকে তোমাকে পটমা কমপ্লেক্সের সার্বস্কি ইনস্টিটিউটে স্থানান্তরের সময় তুমি নাকি কর্নেলের সাথে আরও 2 অফিসারকে হত্যা করে পালিয়ে গিয়েছিলে। আমার ইন্টারোগেটর কর্নেল গরস্কির কাজিন, এও এক কর্নেল, নাম ভ্লাদিমির বুদানিন। কর্নেল গরস্কির মৃত্যুর খবর আমি জানতাম, কিন্তু সেই জন্য যে তুমিই দায়ী তা এই প্রথম শুনলাম। তবে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার কি জবাব দেব বলো? আমি তো জানি সে তর্ক করার প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ফাঁসিয়েছে ইয়েরজিন। যে জবাব দিয়েছি তাতে সন্তুষ্ট হতে পারেননি কর্নেল বুদানিন। অবশ্য শত নির্যাতনের মুখেও তোমার দেওয়া ওষুধটির কথা বলিনি আমি। তাহলে ওটা যে ইনজেক্ট করেছে রোমানবের দেহে কেজিবি ক্লিনিকের হেড প্রফেসর মিলোবিদভ, তিনিও বিপদে পড়তেন। মানুষটি খুবই ভালো, অনেকভাবে সাহায্য করেছেন আমাকে গোপনে। আমার দেশে এ খুবই বিরল এক ঘটনা। লেপোর্তোবর আন্ডারগ্রাউন্ড সেলে কী ধরনের নির্যাতন চালানো হয় এত বছর জানতাম না আমি। এবারে জেনেছি, তাও আমাকে দিয়েই। প্রকাশ্যে কোনোদিন ধর্ম পালন করিনি আমি, ঈশ্বরকে দেখেছি মনে মনে। কে কোন ফাঁকে শুনে রিপোর্ট করে সেই ভয়, কিন্তু লেপোর্তো ভয়। রোজ রাতে যখন মুক্তি পেতাম বুদানিনের হাত থেকে, নির্ভয়ে চেঁচিয়ে তাকে দেখেছি আমি। প্রতি মুহূর্তে নিজের মৃত্যু কামনা করেছি। আসেনি মরণ, এখনও বেঁচে আছি আমি, রক্ত মাংসের এক দলা হয়ে। আমার স্ত্রীও আজ আমাকে চিনতে পারবে না। মাথার চুল নেই আমার, সব উপরে ফেলেছে বুদানিন। সত্যি কথা বলছি না কেন, এই রাগে দিনের পর দিন ক্রমাগত ঘুষি মেরে প্রতিটি দাঁত ভেঙে ফেলেছে। দেহের অসংখ্য ক্ষতে পুঁজ জমে এখন হয়েছিল যে শুতে পারতাম না। 1 মাস পর ওখান থেকে আমাকে এই লেবার ক্যাম্পে যাবজ্জীবন নির্বাসন দেওয়া হয়েছে। এখানে খাবার খুব কম, কাজ অনেক বেশি। কাঁধে করে লক টানতে হয় আমাকে এখানে। এই করতে গিয়ে 2 কাঁধেরও কলার বোন ভেঙে গেছে আমার, তারপরেও রেহাইনি। ভাঙা কাঁধে করেই লক টানতে হয়। এখানে কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। অবস্থা যাই হোক, বন্দীদের জন্য কোনো ওষুধ সরবরাহের ব্যবস্থা নেই। ভাঙা হাড়ে ঘষা লেগে লেগে যে অবস্থা হয়েছে তার বর্ণনার ভাষা আমার নেই। জানি খুব অল্প দিনের মধ্যে মারা যাচ্ছে আমি, কিন্তু সেই জন্য দুঃখ করি না। আমার রোমানব তো বেঁচে থাকবে। ওর জীবন রক্ষা করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সেবার না চাইতেই অনেক বড় সাহায্য করেছিল আমাকে, যার কোনো প্রতিদান আমি দিতে পারিনি। তাই আজ নিজে থেকে নতুন আরেক সাহায্য চাইতে দ্বিধা হচ্ছে। তবুও আমি নিরুপায়, না চেয়ে উপায় নেই। যদি কোনোদিন এই চিঠি তোমার হাতে পড়ে, আমার স্ত্রী আর ছেলেকে সম্ভব হলে এই দেশ থেকে বের করে নিয়েছো। আমি জানি তুমি তা পারবে। ইয়েলিনা উচ্চশিক্ষিত মেয়ে, সুযোগ পেলে অন্য যে কোনো দেশে নিজেদের পেট চালানোর একটা ব্যবস্থা ও নিজেই করে নিতে পারবে। আমি চাই না এই দেশের নষ্ট সিস্টেমে বড় হোক আমার ছেলে। এই ক্যাম্পে আমার এক সহবন্দী, একজন নামকরা লেখক, আগামী মাসে মুক্তি পেতে যাচ্ছেন। তিনি আমাকে কথা দিয়েছেন এই চিঠি তিনি পৌঁছে দেবেন প্রফেসর মিলোবিদেবের হাতে। তারপর হয়তো কোনোদিন তোমার হাতে পৌঁছবে, সেই আশা বুকে নিয়ে বহুদিন ধরে একটু একটু করে লিখলাম এই চিঠি। গত কিছুদিন থেকে প্রচণ্ড জ্বরে ভুগছি। হতে পারে এইটাই হয়তো শেষ ধাক্কা। সব শেষে বিদায়। স্পাসিবো, ভালো থেকো। তোমার দীর্ঘ জীবন কামনা করি। তোমার অযাচিত ভালোবাসাধন্য ইগোর বাদানভ। চিঠিটা বারবার ভাঁজ করতে লাগলো মাসুদ রানা। বারবার খুলে চোখের সামনে মেলে ধরতে লাগলো। নিজেকে সংবরণ করার কোনো চেষ্টাই করলো না ও, বাধা দিল না লবণ ফানির স্রোতকে। ওরই মাঝে দ্বিতীয় চিঠিটা খুলল,
ছোট্ট চিঠি এটা, ইয়েলিনা লিখেছে। জনাব মাসুদ রানা, আমার স্বামীর সহবন্দী লেখক ভদ্রলোক মুক্তি পেয়ে ফিরে এসেছেন। প্রফেসর মিলোভিদভের সহায়তায় তার সাথে দেখা হয়েছে আমার। আপনাকে লেখা চিঠি শেষ করার 4 দিন পর 8ই নভেম্বর রাতে ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে বাদানবের। তখন থেকেই এই চিঠি লেখক ভদ্রলোকের কাছে ছিল। আমি বর্তমানে মস্কো ঠিকানায় আছি। ইয়েলিনা পেত্রোভনা। অফিস রুমের দরজা ভেতর থেকে বন্ধ করে কাঁদল সেদিন মাসুদ রানা। ফুলে ফুলে ছোট্ট শিশুর মতো কাঁদল অঝরে, অসহ্য দুঃখে, বেদনায় বুকের ভেতরটা ভেঙে দুমড়ে মুচড়ে একাকার হয়ে গেল ওর সেদিন। কে জানত ছেলের জীবন রক্ষার জন্য সাহায্য করতে গিয়ে সেদিন ও অজান্তে বাদানবের মৃত্যুকেই পথ দেখাতে যাচ্ছে। এমন দীর্ঘ যন্ত্রণাময় অসহনীয় কষ্টকর মরণ ডেকে আনছে তার। নিজেকে বড় অপরাধী মনে হলো মাসুদ রানার। প্রকাশ না করলেও ওর উপর কত বড় এক ভুল ধারণা বুকে পুষে চিরতরে চলে গেল ইগোর বাদানব। ভাবতে গিয়ে মাথা খারাপ হওয়ার দশা হলো। সে জানল না রানা হত্যা করেনি কর্নেল গরস্কিকে। নিজের দোষে মারা গেছে সে, নিজের বোকামিতে মরেছে। গাড়ি করে যখন ওকে সারবস্কি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হচ্ছিল, আত্মরক্ষার সহজাত তাগিদে ড্রাইভারকে আঘাত করে ও। ফলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে তুষার মোড়া রাস্তায়। এক পর্যায়ে গাড়ি উল্টে যাওয়ার সামান্য আগে পিছনের ভাঙা ফোকর গলে বেরিয়ে পড়ে রানা। ওকে ধরার জন্য এতই মরিয়া হয়ে উঠেছিল গরস্কি যে গাড়ি যে কাত হয়ে পড়ে যাচ্ছে খেয়াল করেনি। দরজা জ্যাম হয়ে যাওয়ায় জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল সে। যেদিক দিয়ে বের হতে চাইছিল গরস্কি, সেদিকেই কাত হয়ে পড়ে গাড়ি। ফলে কোমর ভেঙে মৃত্যু হয় তার। অনেকক্ষণ কেঁদে শান্ত হলো মাসুদ রানা। প্রতিজ্ঞা করল প্রথম সুযোগেই বাদানব হত্যার প্রতিশোধ নেবেও। তার শেষ অনুরোধ ভোলেনি রানা। 2 মাসের মধ্যে ইয়েলিনা ও রোমানভকে বের করে এনেছিল সোভিয়েত ইউনিয়ন থেকে। নিউ ইয়র্কে আছে এখন ওরা, চাকরি করছে। ইয়েলিনা ভালো আছে। বাদানবের আদরের ধন রোমানভ লেখাপড়া শিখছে। ছেলে বুদ্ধিমান। বাবার কথা জিজ্ঞেস করলি মাকে আড়ালে আবদালে চোখ মুছতে দেখেছিস অনেকদিন, তাই এখন আর ও কথা মুখে আনে না। প্রিয় বাবার কথা মনে পড়লে কোথায় যেন হারিয়ে যায় সে। আমেরিকা গেলে ওদের সাথে দেখা করা রানার রুটিন কাজ। যতবারই মা ছেলের সাথে দেখা হয় ততবারই বুদানিনকে হত্যা করার শপথ নতুন করে নেয় ও। মারা যাচ্ছে প্রৌল কচরব। তার সারা দেহ জুড়ে 1000 ভোল্টের বিদ্যুৎ প্রবাহের মতো বয়ে চলেছে তীব্র বেদনার ঢেউ। উত্তাল সমুদ্রের ঢেউয়ের মতো বিরতিহীন, কেবলই পা থেকে মাথা পর্যন্ত উঠছে আর নামছে, নামছে আর উঠছে। এত যন্ত্রণা, এত বেদনা, তবু চিৎকার দূরে থাক। গঙ্গাতেও পারছে না বৃদ্ধ। শক্তি নেই, স্বর ফোটাতে পারছে না সে গলায়। হিউম্যান অ্যানাটমি সম্পর্কে প্রচুর জ্ঞান রাখে কর্নেল ভ্লাদিমির আন্তোনোভিচ বুদানিন। কোথায় মারলে সবচেয়ে বেশি ব্যথা পায় মানুষ, অথচ চেঁচাতে পারে না, খুবই ভালো জানে সে। সঠিক স্থানে প্রয়োগ করা গেলে এই ওষুধ যে কত কার্যকর বোঝে। কর্নেল যখন সিদ্ধান্ত নেয় যে কাউকে পরপারে পাঠাতে হবে, তখন তার উপর এই ওষুধ ব্যবহার করে সে নিপুণ শিল্পীর মতো। পরিমিত মাত্রা বোধ রেখে, যাতে পট করে মরে না যায় অপরাধী, যেন যাওয়ার আগে 1000 বার নরক দর্শন করে যেতে পারছে। কজলবের বেলাও তাই করছে সে এই মুহূর্তে। একই কাজ এখানেই গতকালও করতে হয়েছে তাকে বরিস নিকিদিনের জন্য। আজ ভোর থেকে দুপুর পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছে সে কজলবকে। লোকটাও ভালো মানুষের মতো তার প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে গেছে গড় গড় করে। মিথ্যে বলেনি কিছু, যা সে করেছে স্বীকার করে গেছে অপকটে। পুরোটা সময় কজলবের মুখোমুখি বসে নরম গলায় প্রায় বন্ধুর মতো জিজ্ঞাসাবাদ করেছে কর্নেল একা। সেই সময় কোনো ব্ল্যাক গার্ড সদস্যকে কাছে ঘেঁষতে দেয়নি, কারণ তার ইচ্ছে নয় খোয়া যাওয়া কালো ফাইলটার খবর ওদের কানে যাক। ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন বহুবার করেছে কর্নেল। প্রতিবার একই উত্তর দিয়েছে বৃদ্ধ ক্লিনার।
যেহেতু সত্যি সত্যি যা ঘটেছে তাই বলে গেছে, সেহেতু কোনো হেরফের হয়নি তার জবাবে। অবশেষে দুপুর পেরিয়ে যাওয়ার পর সন্তুষ্ট হলো কর্নেল। বুঝল এর পেট থেকে নতুন আর কিছু বের হওয়ার নেই। তবে একটা ব্যাপার খুব অদ্ভুত লেগেছে বুদানিনের, তা হলো ওই ফাইল ব্রিটিশদের হাতে তুলে দেওয়ার কারণ হিসেবে বৃদ্ধের ব্যাখ্যা। কবে কোন আমলে পথহারা কজরবকে সাহায্য করেছে 4 লিমি সৈন্য, বিয়ার খাইয়েছে, অমনি ওই জাতির প্রতি দুর্বলতা জন্মে গেল তার। আর কবে একদিন তাকে ধমকেছে নিকিতিন, তাই তার উপর রাগ করে। কি আশ্চর্য! এই কোন জাতের দুর্বলতা, কোন পদের রাগ! তবে ওসব নিয়ে চিন্তা ভাবনা করতে গিয়ে সময় নষ্ট করেনি কর্নেল। 4 ব্ল্যাকগার্ডকে দ্রুত পাঠিয়ে দিয়েছে সে ব্রিটিশ অ্যাম্বাসির লাল গাড়িটার উপর নজর রাখতে। তারপর একটার দিকে বাকি 4জনের উপর ছেড়ে দিয়েছে ক্লিনারের ভার। বসে বসে তাদের হাতের কাজ দেখেছে। 2জন দুদিক থেকে ধরে খাড়া রেখেছে কজলভকে, বাকি 2জন দু হাতে পিতলের পাঞ্জা করে আসল কাজ সেরেছে। একজন সামনে, অন্যজন পিছন থেকে। ব্যস্ততা নেই, কাজেই ধীরে সুস্থে কাজ সেরেছে তারা। একের পর এক ঘুষিতে প্রথমে ছিন্ন ভিন্ন হয়েছে বৃদ্ধের কিডনি, তারপর লিভার এবং প্লিহা। এর মধ্যে 3বার জ্ঞান হারিয়েছে কজলভ। যদিও অল্পক্ষণের মধ্যে বালতি ভর্তি ঠান্ডা পানির ঝাপটায় ফিরেছেও। বাতাসে ভেসে থাকা বেলুনের মতো সামনে থেকে ঘুষি খেয়ে একবার পেছনে, পেছন থেকে ঘুষি খেয়ে পরক্ষণেই সামনের দিকে ঝুঁকি খেয়েছে তার শীর্ণ দেহ অজস্রবার। মোটমোট শব্দে নিজের পাঁজরের হাড় ভাঙার আওয়াজ একদম পরিষ্কার কানে গেছে কজলভের। চিৎকার করতে চেয়েছে সে বহুবার, কিন্তু গলার মধ্যে গরম মিষ্টি আর আঠালো মন্ডের মতো কি যেন একটা আটকে ছিল। আওয়াজ বের হওয়ার পথ পায়নি ওটার জন্যে। অবশেষে মুক্তি পেল প্রল কজলভ। রিব কেজের 2টো হাড় ভেঙে ধুমড়ে ফুসফুসে সে দিয়ে যেতেই অসীম শূন্যে ঢানা মেলে বেরিয়ে গেল তার প্রাণ পাখি। 2টোর খানিক পর নিজের গোপন আঁকড়া ছেড়ে বেরিয়ে এলো কর্নেল বুদানিন। সে যখন গাড়িতে উঠতে যাচ্ছে, মাথার উপর দিয়ে কানে তালা লাগানো বিকট আওয়াজ তুলো ঠিক কর্নেলের পায়ের কাছে মাটিতে নিজের দৈত্যাকার দেহের ছায়া ফেলে উড়ে গেল টেইল ফিনি ব্রিটিশ এয়ারওয়েজের ছাপ মারা এক এয়ারবাস A300। মুখ তোলা এক পলক দেখল ওটাকে কর্নেল। তির্যক এক রেখা ধরে খাড়া উঠে যাচ্ছে বিমানটা, সেই সাথে কাত হয়ে পশ্চিম দিকে ঘুরে যাচ্ছে। অনেকটা জায়গা নিয়ে বাগগড়া সম্পন্ন করলো ওটা, তারপর ছোট হতে হতে মিলিয়ে গেল দিগন্তে। পিছনে রেখে গেল হালকা ধূসর ধোঁয়ার মোটা দীর্ঘ একটা রেখা। জানতে পারল না কর্নেল ওটাই চড়ে উড়ে যাচ্ছে তার আসল শেভিলভের ধ্বংসের বীজ। তাদের সমাধিস্থলের নাম ফলক ব্ল্যাক ম্যানিফেস্টো। লন্ডন, ব্রিটিশ সিক্রেট সার্ভিসের হেড অফিস। চিফ মার্ভিন লংফেলোর মুখোমুখি বসে আছেন ক্লান্ত শ্রান্ত পিটার ওয়েন। জবা ফুলের মতো লাল গর্তে বসা চোখে চিপের দিকে তাকিয়ে আছেন তিনি। নিজ দেশের মাটিতে পা রেখেও নিশ্চিন্ত হতে পারেনি ভদ্রলোক, তাই সন্ধে হয়ে গেছে দেখে হিথ্রো থেকেই ফোনে চিপকে অফিসে অপেক্ষা করতে বলেছেন তিনি। তারপর চেপেছেন বিএসএস এর চাপহীন বুলেটপ্রুফ গাড়িতে। ক্যামব্রিজে একই সাথে পড়াশোনা করেছেন লংফেলো আর ওয়েন। লংফেলো অবশ্য 2 বছরের সিনিয়র, ঘনিষ্ঠ বন্ধু ওরা পরস্পরের। রাষ্ট্রদূতের রওনা হওয়ার খবর যদিও পেয়েছেন বিএসএস চিফ, কিন্তু সে অন্যের মুখে। তিনি মস্কো ত্যাগের পর জর্জ গিটন ফোনে খবরটা জানিয়েছে। তখন থেকে চাপা উদ্বেগের ভেতর আছেন তিনি। খুব গুরুত্বপূর্ণ কিছু না হলে যে এত হুড়োহুড়ি করে ছুটে আসতে না ওয়েন, কে না বুঝে। ড্রিঙ্ক? ঠোঁটের ফাঁকে উকি ঝুঁকে মারতে থাকা প্রশ্নটাকে ক্ষণিকের জন্যে দমন করে বললেন লংফেলো। মাথা ধোলালেন ওয়েন। গুড আইডিয়া, তবে করা চাই স্কচ। উঠে গিয়ে ক্যাবিনেট থেকে বন্ধুর জন্যে ভরত ছাড়া ডবল ম্যাকালান নিয়ে এলেন চিফ। গিটনের মুখে শুনেছি তোমার আসার খবর। বড় এক ঢোক পানীয় গলায় দিকে মুখ বিকৃত করলেন রাষ্ট্রদূত।
আমি নিজেই করব ভেবেছিলাম, কিন্তু নানান ঝামেলায় পারিনি। ঠিক আছে, এবার বলো কেন এসেছো, বললেন রাষ্ট্রদূত। ওটা নিশ্চয়ই বুয়া, পিটার, দীর্ঘ সময় পর মন্তব্য করলেন চিফ। যা শুনলেন হজম হতে চাইছে না। অবস্থা দৃষ্টি সেরকম মনে হওয়াই স্বাভাবিক, কিন্তু এই ধরনের ভুয়া পলিটিক্যাল ম্যানিফেস্টোর কথা বাপের জন্ম শুনিনি আমি লংফেলো। দেখা তো দূরের কথা, বাই দ্য ওয়ে, বুয়া যদি হয়ে থাকে এই কার তৈরি চিত্রনাট্য হতে পারে বলে ভাবছো তুমি? সেপিলভের প্রতিদ্বন্দ্বীদের কারও খুবই সম্ভব। হ্যাঁ, প্রতিদ্বন্দ্বীর তার অভাব নেই, কিন্তু তাই বলে এইভাবে ওটা উপস্থাপন করে তার বা তাদের কী লাভ? সেপিলভ এতই জনপ্রিয়, ওই ফাইলের বিষয়বস্তু জনসম্মুখে ফাঁস করলেও কেউ তা বিশ্বাসই করবে না। অ্যান্ড রিমেম্বার, ও দেশের প্রেসিডেন্সিয়াল নির্বাচনের পুরো 3 মাসও আরও বাকি নেই এখন। ঠোঁট মুড়ে ভাবলেন লংফেলো। পড়ে দেখতে হয় তাহলে। তুমি পড়েছ নিশ্চয়ই? কাল সারা রাত ধরে পড়েছি 5 বার। রাশান ভাষায় লেখা? হ্যাঁ, তাহলে অনুবাদ করাতে হবে। চর্চার অভাবে আমার রুশ ভাষা জ্ঞানে ছাতা পড়ে গেছে। ও কাজটা নিজ হাতে করতে চাই আমি লংফেলো। বেশ, এখন তাহলে বিশ্রাম করো। ঘুমদা হোটেলে গিয়ে কাল। এপাশ ওপাশ মাথা দোলালেন রাষ্ট্রদূত। কোথাও যাচ্ছি না আমি, বিশ্রাম কাল নেব। তোমার রুমে বসে কাজ করতে চাই আমি, প্রয়োজনে সারা রাত। অবশ্য ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো আগে, তারপর অলরাইট, সিকিউরিটিকে বলে যাব আমি। পরদিন সকাল 10টায় মার্ভিন লংফেলো যখন অফিসে এলেন, পিটার ওয়েন তখন তার অফিস সংলগ্ন ক্ষুদে রেস্টরুমের ডিবানে গভীর ঘুমে মগ্ন। তার মাথার কাছের এক টিপয়ে রাখা আছে এক গাদা টাইপ করা শিট এবং কালো একটা ফাইল। তার ঘুম ভাঙাবার কোনো ইচ্ছে ছিল না চিফের, কিন্তু তিনি রুমে পা রাখা মাত্র আপনা আপনি জেগে গেলেন রাষ্ট্রদূত। এই যে তোমার অনুবাদ করা কপি, শিটগুলো দেখালেন তিনি। শুরু করে দাও। ডিস্কটা তোমার কম্পিউটার পটে আছে, বের করে নিই আমি। সেপে ভরে রাখো ওটা এখনই। কয়েক পাতা পড়তেই চেহারা থমথম হয়ে উঠল বিএসএস প্রধানের। লোকটা বড্ড উন্মাদ দেখছি। মুখ তুলে বন্দুকে দেখলেন তিনি, দৃষ্টিতে অবিশ্বাস। আমি একমত, ধুমায়িত কপিতে চুমুক দিলেন পিটার ওয়েন। কিন্তু পড়া শেষ করো আগে। পুরো 2 ঘন্টা লাগলো লংফেলোর ওটা শেষ করতে। হতভম্বের মতো তাকালেন তিনি। এসব কি করে জেনুইন হয় বুঝতে পারছি না। এ লিখে রাখার মতো কোনো জিনিস হলো? আমিও ভেবেছি, যদি কারো মনে সত্যি এই জাতীয় ভয়ঙ্কর ভবিষ্যৎ পরিকল্পনা গজায়, আর যদি সে বোঝে যে তা লিখে রাখলে নিজের একান্ত ঘনিষ্ঠ দোসরদের ছাড়া অন্য কারো হাতে এই জিনিস পড়ার কোনো চান্সই নেই, তাহলে ওই যে কথাই বলে না, পাগলে কি না করে। আমার মনে হয় এক ধরনের অতি আত্মতুষ্টি থেকে এই কাজের আইডিয়া এসেছে সেপিলভের মাথায়। তাহলে সেই বুড়ো এটা চুরি করেছে হয়তো। জানালা দিয়ে অন্যমনস্ক চোখে বাইরে তাকালেন লংফেলো। কিন্তু ওরকম এক লোক কি করে? গভীর চিন্তায় ডুবে গেলেন বৃদ্ধ। এই জিনিস যদি জাল বুয়া হয়ে থাকে, তাহলে এর বক্তব্যে গুরুত্বকে সাথে গ্রহণ করা বা পাল্টা কিছু করতে যাওয়া হবে চরম গাদামি। পরে দুঃখের অন্ত থাকবে না। আর যদি সত্যি হয়ে থাকে এর বক্তব্য এবং যথাযথ গুরুত্ব দেওয়া না হয়, তাহলেও একই দশা হবে। দুঃখের ভোগান্তির সীমা থাকবে না, শাখের করাত। না কেন, ভাবলেন লংফেলো। মনের কথা যেসব মানুষ কখনো কাউকে বলে না, বলার মতো কথা নয়, সে কি সেসব তার ব্যক্তিগত ডায়েরিতে লিখে রাখে না? এই যেমন তার সংস্থা ব্রিটিশ সিক্রেট সার্ভিস চুরি হওয়ার বা অনাহুত কারো চোখে পড়া যাওয়ার ভয় থাকা সত্ত্বেও কি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত হাইপার সেন্সিটিভ তথ্যাদি সংরক্ষণ করে না? করে কেন? কারণ তার দৃঢ় বিশ্বাস যে সেসব কারও চোখে পড়বে না। তাই করে। সবার বেলাও এই কথা খাটে। অতএব সেপিলভের বেলায় কেন তা ঘুরতে পারে না? তারও দৃঢ় আস্থা ছিল এই কালো ফাইল সে এবং তার একান্ত বিশ্বস্তদের ছাড়া আর কারো চোখে পড়বে না, অথচ পড়েছে যে করেই হোক।
না হয় ধরে নেওয়া গেল ওই জিনিস বুয়া নয়, কিন্তু সত্যি কি আনাতোলি সাইক্লোপের তৈরি এটা? এতে যে সমস্ত অবিশ্বাস্য ভয়ঙ্কর পরিকল্পনার কথা বলা আছে, ক্ষমতায় গেলে সে এগুলোকে সত্যি পরিণত করবে। হয়তো তারই করা, এবং হয়তো সে এসব করবে যদি কখনো সেই সুযোগ আসে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিখিরি গোছের সেই বৃদ্ধের হাতে ফাইল এলো কী করে? সে কি শেপিলপের বিশ্বস্ত কেউ হতে পারে না তাহলে? অফিস স্টাফ অসম্ভব, অফিস গার্ড তাও না। এই যে জিনিস চুরি হয়ে থাকলে হয়েছে শেপিলপের প্রাইভেট অফিস রুম থেকে, অথবা তার সে যেই হোক একান্ত ঘনিষ্ঠ কারো অফিস থেকে। সেখানে বুড়ো গেল কি করে? লোকটা কি পেইন্টার, কার্পেন্টার, নাকি তালার মেকানিক? সেপের তালা মেরামত করার সময় হেত্তিরি বিরক্ত হলেন লংফেলো। কেবল যদি শেপিলপের প্রতিক্রিয়াটা জানা যেত এখন। আমি বিকেলের ফ্লাইটে ফিরে যেতে চাইছি, বললেন ওয়েন। ননসেন্স, দুরাত ঘুমাওনি তুমি, আজ বিশ্রাম করো, কাল যাও। তাছাড়া তোমার সাথে আলোচনা করতে চাই বিষয়টা নিয়ে। ওদের চমকে দিয়ে বেজে উঠল লাল রঙের ক্র্যাম্বল টেলিফোনটা। রিসিভার তুলে ইয়েস বলে ও প্রান্তের বক্তব্য শুনলেন সংস্থা প্রধান। তারপর ওটা বাড়ি দিলেন পিটার ওয়েনের দিকে। তোমার ফোন। সাড়া দিলেন তিনি। আধ মিনিট পর চোখ কপালে তুলে বিষয়ে চেঁচিয়ে উঠলেন, ও মাই গড! তারপর এখন কি অবস্থা ওর? নীরবতা। ওকে ওকে খেয়াল রাখো, আমি আসছি, হ্যাঁ আজই আসছি। রিসিভার রেখে দিলেন পিটার ওয়েন। কি হয়েছে? সিলভিয়ার উপর আক্রমণ চালিয়েছে কারা যেন? সেই মেয়ে, হ্যাঁ সেই মেয়ে। কাল রাতে ডিনার খেয়ে ফেরার পর নিজ অ্যাপার্টমেন্টের লিভিং রুমে আক্রান্ত হয়েছে সে। অন্ধকারে আক্রমণকারীদের দেখতে পায়নি, আগে থেকেই ভিতরে ছিল লোকগুলো। সিলভিয়ার অ্যাপার্টমেন্ট তছনছ করেছে তারা কিছু একটার খোঁজে। দীর্ঘক্ষণ পরস্পরের দিকে তাকিয়ে থাকলেন দুই বন্ধু। কি বুঝলে? ভ্রু নাচালেন পিটার ওয়েন। সশব্দে দম ছাড়লেন লংফেলো। আরও নিশ্চিত হতে চাই আমি পিটার। সেই জন্যই আমার আজই যাওয়া উচিত চিফ। দেখি গিয়ে সেই বুড়োর খোঁজ বের করতে পারলো কিনা ওরা। তাছাড়া বুঝেছি। বন্ধুকে বিদায় জানিয়ে সেদিন অনেক রাত পর্যন্ত অফিসেই কাটালেন মার্ভিন লংফেলো। ব্যাপারটা নিয়ে মাথা কাটালেন প্রচুর। সিলভিয়া থর্নের বিষয়টায় বিচ্ছিন্ন কোনো ঘটনা হওয়া অসম্ভব নয়। আসলে কেন, কি ঘটছে, কাল পরশুর মধ্যে জেনে যাবেন তিনি। তারপর যদি বোঝা যায় যে ঘটনাটা এই ফাইলকে কেন্দ্র করেই ঘটানো হয়েছে, তাহলে অনেকটা নিশ্চিত হওয়া যাবে। এর মধ্যে যদি ফাইল চোর সেই বুড়ের পরিচয় জানা যায়, যদি তা ইতিবাচক কিছু হয়, তাহলে কাজ শুরু করতে কোনো বাধা থাকবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, কি করবেন মার্ভিন লংফেলো? কাজটা কি তার? কোনখান থেকে কিভাবে শুরু করবেন? ওদিকে মস্কো ফিরেই সিলভিয়াকে দেখতে হসপিটালে এলেন পিটার ওয়েন। তখন গভীর রাত, সেজন্য অবশ্য অসুবিধে হলো না তার। এসব বাধা কূটনৈতিক পরিচয়পত্রদারদের জন্য নয়। মাথা নাক মুখ প্রায় হারিয়ে গেছে তার পুরো ব্যান্ডেজের তলায়। চোখ দুটো কেবল দেখা যায়। জানা গেল আগের রাতে কানাডিয়ান অ্যাম্বাসির এক মেয়ে কর্মকর্তার সাথে ডিনারে গিয়েছিল সিলভিয়া। রাত 10টার দিকে ফিরে সে যখন ফ্ল্যাটে ঢোকে, বুঝতেই পারেনি ভেতর লোক আছে। হলরুমের আলো জ্বালা মাত্র কালো মুখোশধারী দুজনকে দেখতে পায় মেয়েটি। তাদের একজনের হাতে ছিল ছোট পাথরের একটা মূর্তি। সিলভিয়া থর্নের বেড সাইড টেবিল থাকতো, ওটা দিয়ে তার মাথায় আঘাত করে লোকটা ভীষণ জোরে। তারপর আর কিছু মনে নেই তার। অনেকক্ষণ পর জ্ঞান ফিরে পায় সিলভিয়া। কটার দিকে জানে না। গড়িয়ে গড়িয়ে কোনো রকমে ফোনের কাছে যায় সে। ঘটনা জানায় প্রতিবেশী একজনকে। তারপর আবার অজ্ঞান হয়ে পড়ে। পরের বার জ্ঞান ফিরেছে হাসপাতালে আজ সকালে। এই মুহূর্তে সিলভিয়া থর্ন আশঙ্কামুক্ত, জানালো ওয়ার্ড সিস্টার। পরদিন সকালে তার অ্যাপার্টমেন্ট দেখতে এলেন পিটার ওয়েন। ব্রিটিশ দূতাবাসের অফিসারদের অফিসিয়াল ভবন এটা। গেটে 24 ঘন্টা অস্ত্র হাতে পাহারায় থাকে 2 মিলিশিয়া। অথচ কথা বলে জানা গেল তারা সে রাতে অপরিচিত কাউকে ভেতরে ঢুকতে দেখেনি। ওদিকে সিলভিয়ার ফ্ল্যাটের তালাও ভাঙা হয়নি, অর্থাৎ যারা এসেছে নকল চাবি নিয়ে এসেছে। নিয়ম অনুযায়ী রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তার সরকারের হয়ে প্রতিবাদ জানালেন রাষ্ট্রদূত, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ। সেখান থেকে তৎক্ষণাৎ জরুরি নির্দেশ গেল মস্কো প্রসিকিউটর্স অফিসে। তাদের সেরা 2 ডিটেকটিভকে ঘটনাস্থলে পাঠাতে বলা হলো।
ঘটনা তদন্ত করে যত তাড়াতাড়ি সম্ভব লিখিত রিপোর্ট পেশ করতে বলা হলো তাদেরকে নির্দেশে। ততক্ষণে পিটার ওয়েন প্রায় নিশ্চিত বুঝে ফেলেছেন ওই যে ব্ল্যাক ম্যানিফেস্টো বা এজেন্ডা যাই হোক বুয়া নয়, ওটাকে কেন্দ্র করেই ঘটেছে এই আক্রমণ। যে মূর্তিটা দিয়ে আঘাত করা হয়েছে সিলভিয়াকে সেটা যথেষ্ট ভারী। আঘাত আরেকটু জোরে রাখলে মেয়েটার মৃত্যুও হতে পারত। তদন্ত কাজ সেরে পরদিন বিকেলে রাষ্ট্রদূতের সাথে দেখা করতে এলো দুই ডিটেকটিভ। মিস সিলভিয়ার উপর কেন আক্রমণ হয়েছে সে সম্পর্কে নিজেদের ধারণার কথা জানানো তাকে। তাদের মতে হার্ড কারেন্সির লোভে মেয়েটির ফ্ল্যাটে এসেছিল চোর, নইলে কি এমন খুঁজবে তারা হন্যই, কেন সারা ঘর তছনছ করবে সে সম্ভাবনার কথা এমনকি ভাবলেন না পর্যন্ত পিটার ওয়েন। প্রল কজলভের পরিচয় দ্রুত জানার একটা উপায় ভেবে বের করেছেন তিনি আজ। সেই জন্য গল্প একটা ফেলেছেন। ডিটেকটিভ দুজন যখন পরিচয় বের করা গেলেই দুই চোরকে পাকড়াও করা হবে বলে আশ্বস্ত করতে চাইল। সুযোগ বুঝে বলে উঠলেন তিনি, এই ব্যাপারে আমি হয়তো কিছু সাহায্য করতে পারবো আপনাদের। এক ভ্রু তুলে রাষ্ট্রদূতকে দেখল তাদের একজন, ইন্সপেক্টর সুয়ারে। তাহলে বড় কৃতজ্ঞ হব মিস্টার অ্যাম্বাসেডর। আজ লাঞ্চ আওয়ার আমি আবার গিয়েছিলাম সিলভিয়া থর্নকে দেখতে। সে বলল আক্রমণকারীদের একজনকে নাকি মোটামুটি দেখতে পেয়েছিল সে স্টেয়ার কেসের আবছা আলোয়, কিন্তু কাল আমাদের উনি বলেছেন কাউকে দেখতে পাননি। বিস্মিত দেখালো সুরাইবকে। তার সঙ্গীও অবাক হলো। জানি আসলে হয়েছে কি, মাথার আঘাতের ব্যাপার তো, এসব ক্ষেত্রে সব গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রয়োজনের সময় মনে থাকে না মনে হয়। তা অবশ্য ঠিক বলেছেন। আমার দূতাবাসে এক মহিলা আছেন, ভালো আর্টিস্ট। মিস থর্নের বর্ণনা অনুযায়ী তিনি সেই লোকের এক স্কেচও এঁকেছেন। চেহারা উজ্জ্বল হয়ে উঠল দুই অফিসারের। চমৎকার, বলল দ্বিতীয়জন। তাহলে তো হয়েই গেল। ড্রয়ার থেকে কয়েকদিন আগে আঁকা প্রল কচলভের স্কেচটা বের করে দিলেন পিটার ওয়েন। এই যে সেটা। বৃদ্ধের চেহারা ভালো করে দেখল দুই গোয়েন্দা। মাথা দোলালো সুরাইব। দারুণ মিস্টার অ্যাম্বাসেডর, আজই এ ছবি বার্গলার স্কোয়াডের হাতে তুলে দেব। এত বয়স্ক চোর যখন, নিশ্চয়ই ওদের কাছে রেকর্ড আছে। ভাববেন না ব্যাটা ধরা পড়ল বলে। ধন্যবাদ অফিসার, ধরা গেলে জানাবেন দয়া করে। অবশ্যই। ধরা গেল না বটে, তবে মস্কোর প্রায় প্রতিটি বড় মিলিশিয়া স্টেশনে নোটিশ বোর্ডে স্কেচের একটা করে রঙিন ফটোকপি ঝুলিয়ে দাঁড়ালো। ওটা নিচে সবার প্রতি ছবির লোকটিকে দেখা মাত্র নিকটস্থ স্টেশনে খবর দেওয়ার জরুরি অনুরোধ। 4 দিন পর মস্কোর কয়েক মাইল পশ্চিমে ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টের সুপ্রশস্ত মিনস্কো হাইওয়ের কাছে গভীর বনের মধ্যে পাওয়া গেল প্রল কজলভের দেহ। খুব ভোরে এক মাঝবয়সী মাশরুম পিকার বনের মধ্যে মাশরুম তুলতে গিয়ে আবিষ্কার করলো ওটা চিত হয়ে পড়ে আছে। বৃদ্ধ, মুখ খোলা, চোখও খোলা, তবে আইবল খেয়ে ফেলেছে সম্ভবত পাখিতে। মুখের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে তার 3টে বাঁধানো দাঁত। শিশির জমে আছে ওগুলোর উপর। লাশের পাশে একটা পুরানো আর্মি গ্রেড কোট পড়ে আছে। লোকাল কাউন্সিল অফিস সেল সোভিয়েত থেকে সেন্ট্রাল মিলিশিয়া কন্ট্রোল রুমে ফোন করলো লোকটা। জায়গাটা ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টের অধীনে বটে, তবে মস্কোর জুরিসডিকশনে পড়ে ওটা। আধ ঘন্টা পর উজগ্রদ জিপে করে এক তরুণ হোমিসাইড ইন্সপেক্টর আর 2 মিলিশিয়া এলো লাশ তুলে নিয়ে যেতে। সেল সোভিয়েত ওটার আবিষ্কর্তার সাথে কথা বলল ইন্সপেক্টর। ওটার সন্ধান আপনি পেয়েছেন? হ্যাঁ। নোট বই খুলল সে। নাম? কি মুশকিল। বিস্মিত হলো মাশরুম পিকা। জীবনে যাকে দেখিনি কোনো দিন, তারপরও মরা, তার নাম আমি কি করে বলি? তোমার নাম জানতে চেয়েছি আমি, গাদা। নাম ঠিকানা রেকর্ডে থাকতে হবে, বলল সে। তার নাম ঠিকানা টুকে নিয়ে নোট বই পকেটে পড়ল ইন্সপেক্টর। চলুন লাশটা কোথায় আছে দেখিয়ে দিন। জায়গা মতো নিয়ে এলো সে তাদের কাছে। এসে নাকে রুমাল ধরে লাশটা দেখল ইন্সপেক্টর। মিলিশিয়ানদের একজনের উদ্দেশ্যে বলল, লোকটার ট্রাউজারের পকেটে কিছু আছে কিনা দেখো তো। আর তুমি গ্রেট কোটের পকেটগুলো দেখো, বলল অন্যজনকে। 2 মিনিটের মধ্যে কাজ সেরে ফিরে এলো তারা। পেল না কিছু। না, কিছুই নেই। না আইডি, কয়েন, রুমাল, কিছুই নেই। অন্যজন বলে উঠল, মনে হয় হিট অ্যান্ড রান কেস হবে।
ঠিক বলেছ। চোখ গরম করে দেখলো তাকে অফিসার। মেইন রোড 100 মিটারও বেশি দূর এখান থেকে। ওখানে গাড়ি চাপা খেয়ে যাওয়ার আর জায়গা পায়নি লোকটা। মরার জন্য ছুটে এসেছে এই জঙ্গলে। মাথা চুলকালো লোকটা। যে ড্রাইভার চাপা দিয়েছে সে হয়তো এখানে এনে ফেলে গেছে ভাবলো অফিসার। দূরত্ব সেক্ষেত্রে একটু বেশি হয়ে যায়, তবু আইডিয়াটা একেবারে ফেলা নয়। ঠিক আছে, তোমরা দুজন হাইওয়ের আশেপাশে খুঁজে দেখো কোনো ভাঙা গাড়ি বা সাইকেল পাও কি না, আর দেখো অ্যাম্বুলেন্স পৌঁছলো কি না। আরও গল্প কবিতা উপন্যাস পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।